ওকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? একটু কথা বলবেন, এখন আমরা ক্লাস স্টার্ট করে ফেলবো। একটু কথা বলবেন। আমার কথা কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, তাহলে হবে। জি জি ভাইয়া, আপনার কথা ক্লিয়ার আছে ভাইয়া, শোনা জি জি, যাইতেছে। ক্লিয়ার ক্লিয়ার ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। কাইন্ডলি কেউ স্প্যাম চ্যাট করবেন না। হুম। শরীফুল আলম ভাই, স্প্যাম চ্যাট করার দরকার নেই ভাইয়া। হ্যাঁ, স্প্যাম চ্যাট করবেন না আশা করি। আচ্ছা, ঠিক আছে, আমরা স্ক্রিনটা শেয়ার দেই, এরপরে আমরা আলোচনা করি। তার আগে আমরা একটু সবার সাথে সবাই পরিচয় হয়ে নিই, কারণ যেহেতু খুব অল্প কয়েকজন আসছেন, রেজিস্ট্রেশন করছেন অনেক, বাট আসছেন খুব অল্প মানুষ। সো একজন একজন করে শুরু করেন। আহসান হাবিব ভাই, কোথা থেকে বলছেন এবং বর্তমানে কী করা হয় একটু বলবেন। আহসান হাবিব নাফি ভাই। ভাই আমি ময়মনসিংহ থেকে বলতেছি, আর বর্তমানে আছি অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে। তারপরে আছি ডেভেলপার নাইম ভাই, কোথা থেকে বলছেন এবং বর্তমানে কী করা হয়, যেহেতু আপনি ডেভেলপার। সো আমি রংপুর থেকে বলতেছিলাম ভাইয়া। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। ডেভেলপমেন্টের কী করা হয় আপনার? ভাইয়া ডেভেলপমেন্টে কিছু করি না, ওইটা এমনি নাম দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। ওকে। তারপরে আছে উজ্জ্বল ভাই, কাইন্ডলি একটু বলবেন। একজন একজন করে সিরিয়াল বলতে থাকেন, সবার নাম ধরে ডাকলে অনেক সময় চলে যাবে। আমরা 1 ঘন্টার একটা সেশন নেওয়ার চেষ্টা করব, এবং ওয়ার্ডপ্রেসের আজকে আমরা ফুল রোড ম্যাপটা দেওয়ার চেষ্টা করব। এবং সামনের ক্লাসগুলোতে আমরা মনে করেন এআই রিলেটেড প্লাস একটা লাইভ প্রজেক্টও করবো আমরা ক্লায়েন্টের। সো একজন একজন করে বলেন কে কোথা থেকে বলছেন এবং বর্তমানে কি করেন, জাস্ট এইটুকু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা টঙ্গী থেকে বলতেছি। আমি জব করি আশুলিয়াতে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বলেন কে আছেন। আচ্ছা, আমরা একজন একজন করে পরিচয় নিতে গেলে হয়তো আপনাদের কাছে উল্টাপাল্টা লাগতেছে। আমরা ক্লাসের শেষে কোয়েশ্চেনগুলো নিব শুধু। তবে যাদের নিছি সবাইকে থ্যাংক ইউ, যাদের কাছ থেকে কোয়েশ্চেনগুলো নিছি। ওকে, তো আমরা প্রথমেই রোড ম্যাপের দিকে চলে যাব। হ্যাঁ, তো আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলি আপনাদের সাথে। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, জি দেখা যাচ্ছে। জি জি, দেখা যায় দেখা যায়। থ্যাংক ইউ। ওকে, আমরা একটা রোড ম্যাপ ওপেন করব। আমরা একটা প্রেজেন্টেশন বানানো আছে আপনাদের জন্য, সো আমরা সেটাই ওপেন করি এবং আমরা সেটা নিয়েই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে দেখেন ওয়ার্ডপ্রেস কমপ্লিট লার্নিং একটা রোড ম্যাপ, এটা আমরা আজকে শুরু করব। এবং এই জার্নিটা দিয়ে বা এই রোড ম্যাপটা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন। হ্যাঁ, এটা সবাই তো হয় না, কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাই অনেক, বাট যেহেতু আমরা প্রায় 2 বছর যাবৎ কোর্স করাই, লাইভ কোর্স। সো সেই জায়গা থেকে আমরা যতটুকু আর কি ক্যাপচার করছি, সেক্ষেত্রে 80% স্টুডেন্ট ছেড়ে দেয়, বাকি 20% লেগে থাকে। তাদের মধ্যে দেখা যায় যে 15 to 17% আর কি সাকসেস হয়। সো আমরা যে জিনিসগুলো ফলো করতে গিয়ে আর কি হারাই ফেলি, বাট সেগুলো যাতে না হারাই, এই জন্য আমরা আজকের প্রথম ক্লাসটা রাখছি রোড ম্যাপ। এবং আমরা খুব বেশি ক্লাস রাখিনি আমাদের ফ্রি ব্যাচে। রিজন হচ্ছে আমরা এর আগেও একটা ফ্রি ব্যাচ চালাইছিলাম, সেখানে হিউজ পরিমাণ ক্লাসও নিয়েছিলাম, বাট সেই পরিমাণ অ্যাক্টিভিটি না থাকাতে আমরা ক্লাসগুলো কমাইছি, যাতে করে যেটুকু দিব যাতে একটু দিতে পারি এবং সবার সাথে কানেক্টিভিটি রাখতে পারি। হ্যাঁ, ওকে। তো আমরা লার্নিং করব এবং লার্নিংয়ের কোনো শেষ নাই, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো। হ্যাঁ, কারণ আপনি যতই বড় হন না কেন, আপনি মাস্টার্স ডিগ্রি পিএইচডি সব কিছু শেষ করে ফেললেও আপনাকে লার্নিং করতে থাকতেই হবে বর্তমান জগতে। আর টেক জগতে আসলে তো লার্ন করার কোনো শেষ নাই। এটা বর্তমান সমাজকে বা বর্তমান ইয়াকে, বিশ্বকে বুঝতে আর মানে বাকি নাই। সো আমরাও সেম জিনিসটাই করব, যে আপনি যে যে সেক্টরে থাকেন না কেন, এখানে অনেকে আসছেন, কেউ হয়তো
কোনো কাজ জানেন, কেউ হয়তো নতুন আছেন, নতুন যারা আসছেন তাদেরকেও সেম কথাই বলবো যে লার্ন করাটা ছাড়বেন না। লার্ন করার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই, এই কথাটা আমরা জানি। এবং বাংলা একটা কি বাক্য আছে কি, শিক্ষার কোনো শেষ নেই, মাইর খাওয়ার কোনো বয়স নাই, এটা আমরা সবাই জানি। সো শিক্ষা সবসময় নিতে থাকতে হবে, আপনি যে সেক্টরেই থাকেন না কেন। ওকে ওকে এরপরে আমরা ওয়ার্ডপ্রেস কী জন্য ম্যাটার করে এই জিনিসগুলো আমরা একটু ফলো করি। হোয়াই ওয়ার্ডপ্রেস ম্যাটার, ওয়ার্ডপ্রেসটা কেন ম্যাটার করে আমাদের কাছে, সেই জিনিসটা আমরা যদি একটু ফলো করি, সেটার জন্য হচ্ছে গ্লোবাল পাওয়ার হাউস। এই জিনিসটা কি, এটা বলা হচ্ছে মেনলি যে বর্তমান সময়ে আমরা অনেক টেকনোলজি দিয়ে ওয়েবসাইট মেনটেন করতে পারি, তাই না? কী কী আছে আমরা সিএমএসের মধ্যে দেখতে পারি কি, প্রথমে ছিল ওয়ার্ডপ্রেস, এখন শপিফাই, উইক্স, এবং কি এখন ফিগমা যেটা ইউআই ডিজাইনার ছিল সেটাতেও ওয়েবসাইট বিল্ডার নিয়ে চলে আসছে। এছাড়া কোডিংয়ের মধ্যে যদি যাই, HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, রিয়্যাক্ট, পাইথন, জ্যাঙ্গো, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? সো এই জায়গাগুলোর থেকে গ্লোবাল পাওয়ার হাউস বলা হচ্ছে কেন ওয়ার্ডপ্রেসকে, কারণ শুধু ওয়ার্ডপ্রেস দিয়েই বিশ্বের অ্যাভারেজ প্রায় 43% ওয়েবসাইট বিল্ড করা আছে। বড় বড় কোম্পানির ওয়েবসাইটগুলো কিন্তু দেখবেন যে তারা ওয়ার্ডপ্রেস দিয়ে মেনটেন করে, ঠিক আছে? এটা কেন মেনটেন করে বা এটার চাহিদা কেন বেশি, এটা একটু আলোচনা করি। এটার একটা সব থেকে বেশি মানে ইউজ করার রিজন হচ্ছে এটা এসইও ফ্রেন্ডলি, অনেক ইউজার ফ্রেন্ডলি তো আছে, বাট এটা এসইও ফ্রেন্ডলি অনেক বেশি, কারণ এটাতে এসইও করা খুব সহজ হয়। ব্যাকলিঙ্ক বলেন, আপনি যারা এসইও এক্সপার্ট তারা এই জিনিসটা বলতে পারবে এটা, এবং অত্যন্ত এসইও ফ্রেন্ডলি আর কি। আপনি যদি আদার্স কোডিং টোডিং এগুলোতে যান সেক্ষেত্রে একটু করা যায় না এমন না, বাট এটাতে এসইও ফ্রেন্ডলি বা সবার বুঝতে খুব সুবিধা হয়, ঠিক আছে? ওকে, এরপরে এটার ইউজার ফ্রেন্ডলি বেশি, কারণ এটা খুব সহজে লার্ন করা যায়। আপনি ইউটিউব থেকে দেখে দেখেও শিখতে পারবেন, ইভেন আপনি কমপ্লিট করতে পারেন বিগিনার থেকে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফুল কোর্স। আপনি যদি হয়তো বা ইউটিউবে আপনি সিরিয়াল বাই সিরিয়াল পাবেন না, বাট ইউটিউব থেকে যদি আপনি প্রত্যেকটা টপিক বেছে বেছে নিতে পারেন, তাহলে ইউটিউব থেকে আপনি লার্ন করা শিখতে পারবেন। এবং এই ওয়ার্ডপ্রেস শিখতে যদি যান, তাহলে আপনাকে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি কোনো কিছু জানা লাগবে না। কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ যদিও না থাকে, আপনি ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। এই জিনিসটা সবার জন্য ভালো হয়, কারণ দেখা যায় কোডিং শিখতে গেলে অনেক সময় লাগে, প্লাস অনেক জায়গায় ইন্টার্ন করা লাগে, বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো হয় কি, যে আপনি একটু যদি আপনার নলেজ থাকে এবং আপনি যদি একটু সব কিছু মেনটেন করে নিতে পারেন, তাহলে আপনি জব মার্কেট প্লেস যেগুলো মনে করেন freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে গিয়ে গিগ পাবলিশ করতে পারবেন এবং আপনার মনে করেন যে বিভিন্ন কাজে বিটও করতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। এবং এটা আপনি যে বিগিনার থাকলেও আপনি মানে ইজি ওয়েতে আপনি এক্সপার্ট হয়ে যেতে পারবেন, যদি আপনার একটু জাস্ট আপনি নিজের ব্রেনটাকে ইউজ করেন, ইজিলি এটা মানে বাড়ায় নিতে পারবেন আর কি। ওকে, এই যে এখানে আমি একটু আগে বললাম ফ্রিল্যান্সিং কি পোটেনশিয়াল, হাই ডিমান্ডেড ওয়ার্ডপ্রেস স্কিল, বিল্ড থ্রাইভিং ক্যারিয়ার আর কি। মানে মেন কথা হচ্ছে বর্তমান সময়ে যদি আপনি একটু দেখতে যান ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, আমি একটু যদি দেখাই, আমরা ফাইবারে যাচ্ছি, আমরা জাস্ট দেখাবো আর কিছু না। আমরা ফাইবারে আজকে গিগ বা আদার্স কোনো কিছু দিব না, আমাদের এখানে কোনো কিছু নাই, জাস্ট আমরা একটা জিনিস দেখাবো যে ফাইবারে কী পরিমাণ সার্ভিস আর কি আছে। হ্যাঁ, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, এখানে প্রায় 1 লক্ষেরও বেশি গিগ রয়েছে। জাস্ট এটা কিসে? ফাইবারে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষেরও বেশি জাস্ট এটা ওয়ার্ডপ্রেস ট্যাগের উপরে। আরও আছে, আপনি যদি মনে করেন যে আরও আদার্স সার্ভিস আছে, যেমন মনে করেন কন্ট্যাক্ট ফর্ম, ছোটো ছোটো সার্ভিসগুলো যদি দেন, এইগুলোতেও হিউজ পরিমাণ গিগ রয়েছে। এবং এক একটার ওয়ার্ডপ্রেসের দেখেন মিনিমাম বাজেট কত, দেখেন তো, $80, $100 মিনিমাম হচ্ছে। যদি ওয়ার্ডপ্রেসের কোনো সাইট ডেভেলপ করতে চান, একটা ল্যান্ডিং পেজ, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সেক্ষেত্রে মিনিমাম বাজেট হয় $80। লোকালের ক্ষেত্রে এটা অনেক কমই হয়, অনেক কম মানে অনেক কম, জাস্ট $10 to $20 এরকম অ্যাভারেজ কাছাকাছি। কারণ লোকাল মার্কেটে আমার কাজ করার হিউজ অভিজ্ঞতা আছে, সো এই জায়গা থেকে আপনাদেরকে বললাম আর কি। ওকে, তা আমরা এদিকে এখন যাই আমাদের প্রেজেন্টেশনে যাই। তো আমরা এটা দেখলাম কি ফ্রিল্যান্সার পোটেনশিয়াল পাচ্ছি আর কি। ওকে, এরপরে আমরা যদি প্রথম লেভেলে যাই ওয়ার্ডপ্রেস
ফাউন্ডেশন যেটা, সেটা যদি আমরা একটু ফলো করি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের দুইটা ভার্সন আছে, একটা আছে wordpress.com এবং আছে wordpress.org। এখন এই যে এইগুলো বোঝাচ্ছি, অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, ওয়ার্ডপ্রেস রোডম্যাপ দেখাইতে যায় ভাই এইগুলো কী দেখাচ্ছে wordpress.com wordpress.org, বাট এই জিনিসটা একটু শেষ পর্যন্ত যখন যাবেন তখন বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, কেন আমি এটা বলছি, কারণ অনেকেই আসছে স্টার্টিং করতে, অনেকে হয়তো একটু বেসিক জানেন। সো যারা একটু বেসিক জানেন কষ্ট করে আরেকবার দেখেন, আই থিঙ্ক আপনাদের জন্য একটা সুবিধা তৈরি হবে আশা করি। ওকে, তো wordpress.comটা কি আর wordpress.orgটা কি, এখানে দেখেন wordpress.com ভার্সেস wordpress.org দুইটা বিষয় আছে। wordpress.orgটা হচ্ছে একদম ফ্রি রিসোর্স, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি, বা সব ফ্রিল্যান্সার বা বড় বড় যারা সাইট ইউজ করে, যেটা দেখাইলাম আমরা কি যে 43%, তাই না? এইটার অধিকাংশই 43%-এর মধ্যে 42% ইউজ করে আপনার মনে করেন যে এই wordpress.org, যেটা হচ্ছে ফ্রি সোর্স। এখানে থিম বলেন, প্লাগইন বলেন, সব কিছুই ফ্রি। বাট wordpress.comটা হচ্ছে পেইড, ওদের এখানে সাবস্ক্রিপশন কিনে আপনাকে সাইট চালাতে হয়, লাইক দ্যাট মনে করেন যে শপিফাইয়ের মতো। শপিফাইও একটা বিল্ডার, এটারও ডিমান্ড আছে, বাট আমরা ওটার সাথে এখন আপাতত তুলনা করতে যাচ্ছি না। এখানে এটার ইয়াটা দেয়া আছে, এটা আপনাদেরকে এরকম একটা ডক্স ফাইল আপনাদেরকে শেয়ার করা হবে আপনাদের গ্রুপে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে ইনশাল্লাহ শেয়ার করা হবে। ওকে, এরপরে আসছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। ডোমেইন হোস্টিং এই বিষয়টা আমরা কেন নিয়ে আসছি আমাদের এই ফাউন্ডেশনে আমি একটু বলি। কারণ রিসেন্টলি নিউ ইয়র্কের 5টা সাইট বিল্ড করা ছিল আমাদের টিম থেকে, 2টা সাইট রিসেন্টলি হ্যাক হয়ে গেছে। আমাদের 5টা সাইটের মধ্যে ওদের একটা হোস্টিংয়ে ছিল, একটা হোস্টিংয়ের মধ্যে 5টা সাইটে 2টা সাইট তারা হ্যাক করে ফেলছে, অনেক কিছু ম্যালওয়্যার ইনজেক্ট করছে এবং সাথে এসইও স্প্যাম থেকে জাপানিজ অ্যাটাক অনেক কিছু করছে। সো ডোমেইন হোস্টিংটা কেন অ্যাড করছি, মনে করেন আমরা তো প্রথম অবস্থায় অনেকে ফ্রিল্যান্সিং শুরু করার সময় নিজের একটা পোর্টফোলিও রাখে বা নিজের কিছু ডেমো সাইট তৈরি করে রাখে, তো ওই জায়গা থেকে একটু মিউট করবেন কাইন্ডলি। ওকে, তো এই ডোমেন হোস্টিংটা অ্যাড করার মেন রিজন হচ্ছে যে সিকিউর সাইট থেকে আপনি ডোমেন এবং হোস্টিংটা পারচেস করবেন। সিকিউর বলতে দেশীয় কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, আপনার কাছে যেটা ভালো মনে হয়, যাদের সার্ভিসটা ভালো এবং সিকিউর, তাদের থেকে নেবেন। আমরা কোনো জায়গায় রিকমেন্ডেশন এখন আপাতত করতেছি না। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের মাঝখানে আর কি কোনগুলো আপনার আর কি ভালো সার্ভিস বা আমাদেরকে ওরকম সিকিউরিটি দিতে পারে? আচ্ছা, এটা আমি আপাতত এখন দিচ্ছি না, এটা আমরা রেকর্ডের বাইরে দিব। হ্যাঁ, বা আমরা কি কি দেখে বুঝতে পারবো যে আচ্ছা, আসলে এটা তারা এটা আমি ভালো দেখাবো, সার্ভিস? এটা লাস্টের দিকে আমি দেখাবো। আপনার কোশ্চেনটা আমি নোট করে রাখলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আছে ইনস্টলেশন ড্যাশবোর্ড। আমরা যখন ওয়ার্ডপ্রেস মানে ডোমেইন হোস্টিং কিনে ফেলার পরে আমরা একটা ড্যাশবোর্ড পাওয়া যায়, এটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেসের ফাউন্ডেশন। কারণ অনেকেই বুঝি না, আমরা যখন বেসিক করতে যাই তখন আমরা wordpress.com-এ ঢুকে দেখি যে অনেক সময়, মানে এটা আমার কথা বলছি, আমি যে কাজটা করছিলাম যখন ওয়ার্ডপ্রেস শিখতে যাই 2019 সালের দিকে, যখন মানে নতুন আর কি, তখন আমি wordpress.com-এ অ্যাকাউন্ট করে ফেলি এবং এখানে যখন চার্জ চাই তখন আমি ওয়ার্ডপ্রেস থেকে ছিটকে যাই এক টাইপের। এরপরে 20 সালের পর থেকে তখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু হয়, এর মাঝে আবার অনেকগুলা ল্যাঙ্গুয়েজ বা অনেক কিছু শেখা হয়েছে, তো ওইগুলো আমরা না যাই। এই জন্য আমি আপনাদেরকে এই ফাউন্ডেশনে এই জিনিসটা রাখছি যে wordpress.com দেখে অনেক সময় অনেকে ভয় পেয়ে যায়, ঠিক আছে? কারণ আমরা বেশিরভাগ সচরাচর মানুষ ইউজ করি .com ডোমেন। সো আমরা wordpress.org-তে না গিয়ে অনেক সময় .com-এ ভুলবশত চলে গিয়ে আর কি সাবস্ক্রিপশন দেখেই আর কি চলে আসে যে না, এই জায়গাতে তো কাজ করতে গেলে, প্র্যাকটিস করতে গেলেও সাবস্ক্রিপশন লাগবে, সো কেমন জানি হয়ে যায়। ওকে, এই জন্য আমরা এটা রাখছিলাম। লেভেল 2-এ যদি আমরা যাই, থিম অ্যান্ড ডিজাইন। থিম অ্যান্ড ডিজাইনের মধ্যে আমরা চুজিং থিম একটা অপশন দেখতে পাচ্ছি। সিলেক্ট এ থিম দ্যাট ফিটস ইউর ভিশন, অ্যাপিয়ারেন্স ম্যাটার্স গ্রেটলি। এই জিনিসটা কি আমরা বোঝাই? চুজ থিম। আমরা যদি জাস্ট চ্যাটজিপিটিকে বলি, চ্যাটজিপিটির কাছে আমি যদি যাই, আমি ওকে বাংলিশে বলছি, বাংলিশ বলতে আমি বাংলিশ টাইপ করি, মানে বাংলা টাইপ করতে আমি ওইভাবে পারি না, এই জন্য আমি ওকে বলছি যে বর্তমানে ওয়ার্ডপ্রেসে কতগুলো থিম আছে। আমি যদি এটা জাস্ট ওকে বলি, ও দেখেন কি অ্যান্সারটা দেয়। বর্তমানে 2025 সালের জুন মাস পর্যন্ত ওয়ার্ডপ্রেসে প্রায় 60,000-এরও বেশি থিম আছে। 60,000-এরও বেশি wordpress.org-তেই থিম রয়েছে, যেটা মানে wordpress.org-তে, এবং প্রিমিয়াম যারা আছে তাদের এখানে আরও অনেকগুলো থিম রয়েছে, যেটা এখানে ও বলছে 11,000-এরও বেশি। মোট এখানে থিম আছে 60,000+, মানে 60,000-এর আরও বেশি থাকতে পারে
এটাও আমাদেরকে বুঝাইছে আর কি, আনুমানিক একটা আইডিয়া দিছে। অফিসিয়াল থিম যেটাকে বলা হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে পাওয়া যায়, এবং প্রিমিয়াম যেটা সেটা আমরা ডাউনলোড করি বা পাওয়া যায় থিম ফরেস্ট। এই থিম ফরেস্টের এই জায়গা থেকে অনেক থিম পাওয়া যায়, যেমন এই যেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, থিম ফরেস্ট আছে, তারপরে আরও অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা প্রিমিয়াম থিম ডাউনলোড করতে পারি। এছাড়া বিভিন্ন সাইটের থিমেরই অরিজিনাল ওয়েবসাইট আছে, সেখান থেকে তারা সেল করে। সো এটা জাস্ট আমরা আইডিয়া নিলাম যে থিম এখন এই যে আমরা থিমের কথাটা এখানে আসলো, এই থিমের কথাটা কেন এখানে আসলাম আমরা একটু বুঝি। এখন 60,000 থিমের মধ্যে আপনি তো 60,000 থিম শিখতে পারবেন না, তাই না? সো এর মধ্যে আপনাকে কিছু বিষয় নিয়ে শিখতে হবে। কিছু বিষয় বলতে দেখা যায় প্রত্যেকটা থিমের লেআউট সেম না এবং ফাংশনও সেম না, বাট আপনি যাতে ওয়ার্ডপ্রেসটা শেখার পরে কোন থিমটা চুজ করা লাগবে সেটা আপনি বুঝতে পারেন। এবং যদি আপনার কোনো এক্সিস্টিং থিম দেওয়া হয়, এক্সিস্টিং থিম বলতে মনে করেন ক্লায়েন্টের আগে সাইট ছিল, আপনাকে যদি এক্সিস্টিং কোনো থিম দেওয়া হয়, আপনি সেটা ইজিলি তার লেআউটটা দেখলে বা তার ফাংশানে ঢুকলে যাতে বুঝতে পারেন, এই জন্য আপনাকে এই অপশানটা অ্যাড করা হয়েছে, চুজ থিমের পরে কাস্টমাইজ। এই থিম এটা মানে অ্যাড করার রিজন হচ্ছে যে চুজ থিম মানে আপনাকে যে কোনো থিম দিলে যাতে আপনি সেটা নিজের মতো করে বিল্ড করে নিতে পারেন, নিজের মতো করে তাকে ধরতে পারেন। কাস্টমাইজেশনের বেসিকটা আপনাকে প্রথম অবস্থায় শেখা লাগবে। থিমটা তো আপনি শিখছেন, থিমের যখন আপনি বেসিক আইডিয়া পাইলেন যে বর্তমানে যদি বাই ডিফল্ট ইনস্টল করা হয় সেক্ষেত্রে 2025 আসে একটা থিম আসে। বেসিক থিম হিসেবে আমরা হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা, এরকম আরও বিভিন্ন থিম দেখি। সো এগুলো হচ্ছে বেসিক থিম, এগুলো দিয়েও কাজ করা যায় ইউজ পরিমাণ। আবার আরও অনেক থিম আছে যেগুলো আমরা নামই জানি না হয়তো, কারণ 60,000 থিম আমরা এখনও ইউজ করি না। আমাদের 60,000 থিম ইউজ করতে গেলে মিনিমাম 20 বছর কাজ করা লাগবে, তাহলে 60,000 থিমের মধ্যে অ্যাভারেজ কাজ করা যাবে। ওকে, এরপরে কাস্টমাইজেশনটাকে আপনাকে বেসিকভাবে শেখা লাগবে লেভেল 2 এ গিয়ে। আপনি যখন বেসিক ফান্ডামেন্টালের প্রথম লেভেলটা পার করবেন, ফাউন্ডেশনটা ওয়ার্ডপ্রেস শিখে যাবেন, মানে ওয়ার্ডপ্রেস কোনটা আপনি ইউজ করবেন, ডোমেন হোস্টিং আছে, ড্যাশবোর্ড ইনস্টল করলেন। এরপরে দ্বিতীয় সেকশনে আপনাকে লেভেল 2 এ থিম চুজ করতে হবে, যে কোনো একটা কাস্টমাইজেশনের বেসিক আপনাকে শিখতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিংস হচ্ছে বা একটা বিষয় হচ্ছে যে পেজ বিল্ডার। এখানে আমরা মেনলি এলিমেন্টরটাকে হাইলাইট করছি, এই ছাড়াও আরও অনেকগুলো বিল্ডার আছে, ডিবি বিল্ডার আছে, তারপরে গুটেনবার্গ আছে, এরকম অনেক। বাট এলিমেন্টরটা হচ্ছে পপুলার, এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, এই যে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ টুলস। তো এই জন্য আপনি যে কোনো একটা পেজ বিল্ডার সম্পর্কে আপনার একটা গেইন নলেজ করবেন, সেক্ষেত্রে আপনি এলিমেন্টরও শিখতে পারেন, অথবা আপনি গুটেনবার্গ শিখতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো কিছু আপনি ডিবি বিল্ডার যে কোনো একটা শিখতে পারেন আর কি। এটা শেখার পরে আপনি একটা হোম পেজ ডিজাইন করবেন ক্রাফট আকারে, মানে আপনার একটা হোম পেজ ডিজাইন করবেন যে কোনো টাইপের, এটা আপনি প্র্যাকটিস পারপাস করতেই থাকবেন। একটা হোম পেজ মাল্টিপলভাবে ডিজাইন করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার নিজের স্যাটিসফ্যাকশান এবং আপনার যারা ভিজিটর আসবে তাদের যাতে স্যাটিসফ্যাকশান না মিলে। মানে আপনি ভিজিটর বলতে এখন এখানে কোয়েশ্চেন আসতেই পারে যে ভাইয়া ডিজাইন করতে করতে ভিজিটর কই পাবো। ভিজিটর বলতে আপনি যখন ডিজাইন করবেন আপনার এখানে তো হুট করে মানুষ আসবে না, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা আদার্স কোনো জায়গায় কাউকে দেখান যে এই জিনিসটা কেমন হয়েছে, তারা যখন এটাকে স্যাটিসফ্যাকশান হবে, তারা যখন এটাতে ইউজার ফ্রেন্ডলি মনে করবে যে না এই জিনিসটা খুব সুন্দর আছে, তাহলে তখন আপনি মনে করবেন যে না আমার ডিজাইনটা এখন আমার আয়ত্তে আসতে শুরু করেছে, সো আপনি এটাকে কন্টিনিউ রাখতে পারেন। এটা হচ্ছে বিষয়। ওকে, এরপরে মাস্টারিং ই-কমার্স, এইটা হচ্ছে একটা বিষয়। ই-কমার্সের বিষয়টা আমরা মাস্টারিং কেন বললাম, আমরা অনেক কিছুতেই মাস্টারিং করতে চাই বা মিস্ট্রি করতে চাই, সেটা অনেকে দেখতে চাই এখন, বা দেখি যে ওয়ার্ডপ্রেস মিস্ট্রি বা অনেক কিছুই দেখি না। তো ওয়ার্ডপ্রেসের তো সেকশন অনেক আছে, ই-কমার্স আছে, এলএমএস আছে, ল্যান্ডিং পেজ আছে, বিজনেস ওয়েবসাইট আছে, রিয়েল এস্টেট আছে। বাট ই-কমার্সে কেন মাস্টারিং করতে বলা বা আমরা এখানে বললাম, কারণ এটাতে আপনার দেশীয় বলেন বিদেশি বলেন দুই জায়গাতেই বর্তমান ডিমান্ড বেশি। কেন বেশি আমি একটু আলোচনা করি এবং আপনাদেরকে একটু বোঝাই। রিজনটা হচ্ছে বর্তমান বাংলাদেশে সবাই চায় কি ই-কমার্স উদ্যোক্তা হতে। একটু সাড়া দিবেন, এটা আপনারা কে দেখছেন, অনেক বুট ক্যাম্প আয়োজন করা হয় এবং সেখানে তাদেরকে ই-কমার্স বিজনেস স্টার্ট করতে বলা হয়। একটু সাড়া দিবেন। যে কোনো একজন বা যার ইচ্ছা হয় বলেন। আচ্ছা, এসএমএস করছেন, তবে কথা বললে খুশি হতাম আর কি। ওকে,
হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, একজন বলেন যে এরকম অ্যাড দেখছেন কিনা বিভিন্ন টাইপের বুট ক্যাম্প যারা ই কমার্স উদ্যোক্তা বানাইতে চায়, এরকম অ্যাড দেখছেন আপনারা? একটু কথা বলবেন। জি ভাই, ফেসবুকে যে অনেক ধরনের বুস্টিং তারা সার্ভিস করে, ওদের এখান থেকে অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের স্মার্ট উদ্যোক্তা বা পেজ, তারপর ল্যান্ডিং পেজ ডিজাইন এগুলো নিয়ে আর কি তারা ই করে। ওকে, ওকে। তো তো উদ্যোক্তা ওই জায়গা, হিসেবে ওদের একটা আগ্রহ। গ্রেট, গ্রেট। ওকে, ওই জায়গা থেকে দেখেন আপনার দেশীয় তারা অনেক উদ্যোক্তা বানাইতেছে, বাট প্রত্যেকটা উদ্যোক্তার কিন্তু একটা করে ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন। সো দেশীয়ভাবেই সবার একটা বিজনেস স্টার্ট করতে যখন যায় ওই জায়গাগুলো বুট ক্যাম্প থেকে, তখন দেশীয় পর্যায়ে ই কমার্সের একটা চাহিদা বাড়তেছে, এবং বাইরের দেশগুলোর একটা ছোট্ট যদি প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রেও তাদের ওয়েবসাইট থাকে। সো এটার ই কমার্স বিজনেসগুলোর চাহিদা সবসময় অলওয়েজ বেশি থাকে। সো এটাতে আপনি মাস্টার করতে পারেন ই কমার্সের পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে অর্ডার ম্যানেজমেন্ট, আপনি যে কোনো বিষয়ে, মানে এই দুইটা বিষয়ে আপনাকে বেশিরভাগ কাজ করা লাগবে, অর্ডার ম্যানেজমেন্ট এবং পেমেন্ট গেটওয়ে এবং অ্যাড প্রোডাক্টে তিনটা। অ্যাড প্রোডাক্ট বলতে প্রোডাক্টের অনেকগুলো টাইপ থাকে, সিম্পল প্রোডাক্ট থাকে, ভ্যারিয়েবল প্রোডাক্ট থাকে, গ্রুপ প্রোডাক্ট থাকে। সিম্পল প্রোডাক্টটা হচ্ছে মেনলি জেনারেল একটা প্রোডাক্ট, মনে করেন আপনি একটা ল্যাপটপ কিনবেন, সেই ল্যাপটপটা হচ্ছে আপনার একটা, সো এটা সিম্পল প্রোডাক্ট। ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে মনে করেন ওই ল্যাপটপটারই অনেকগুলো ভ্যারিয়েশন আছে, 8 256 জিবি, 16 256 জিবি, 16 512 জিবি, 8 512 জিবি, এরকম অনেকগুলো ভ্যারিয়েশন থাকতে পারে। তো ওইটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। আবার গ্রুপ প্রোডাক্ট হচ্ছে মনে করেন ওই ল্যাপটপের সাথে আপনাকে একটা মাউস, একটা ব্যাগ, একটা কিবোর্ড দিবে, এটাকে বলা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট বা কম্বো। সো এটা ই কমার্সের উপরে আপনি মাস্টার করতে পারেন আর কি। ওকে, এরপরে লেভেল 4-এ যে বিষয়গুলো সেটা হচ্ছে এসেনশিয়াল প্লাগইনগুলো আপনাকে শিখতে হবে। মনে করেন আপনি একটা সাইট ডেভেলপ করছেন, গুড। এখন এসইও জিনিসটা শিখতে হবে আপনাকে বেসিক। আপনি যদি অ্যাজ ইউজুয়াল একজন ওয়েব ডিজাইনার হিসেবে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে এসইওটা বেসিকভাবে শিখতে হবে, যাতে করে কি আপনার সাইটের এবং ক্লায়েন্টকে আপনি একটা স্যাটিসফ্যাকশান সার্ভিস দিতে পারেন এবং সে বুঝতে পারে যে না, আপনি তাকে স্যাটিসফাইড করার জন্য তার কাজগুলোকে এসইও ফ্রেন্ডলি করে দিয়েছেন, তার সাইটটা যাতে ইমপ্রুভ হয় সার্চ ইঞ্জিনে, সেজন্য তাকে কিছুটা এসইও সার্ভিস দিয়েছেন। ইসেনশিয়াল হিসেবে আপনাকে এসইওটা বেসিক শিখতে হবে। এরপরে আপনাকে শিখতে হবে কি ব্যাকআপ নেওয়া, একটা ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ নিতে হয়, সেটাকে কীভাবে রিস্টোর করতে হয়, এবং ডেটাগুলোকে সেফ রাখার জন্য ব্যাকআপ মাস্ট বি দরকার। সো এই জিনিসটাকে শিখতে হবে। তারপর আছে স্পিড অপটিমাইজেশন, পারফরমেন্স ফর ফাস্ট লোডিং। এই জিনিসটা আমরা যদি একটু দেখি ফাইবারে, আপনাদেরকে ফাইবারের প্রত্যেকবার দেখাচ্ছি, এটা রিজন হচ্ছে যাতে করে আপনাদের মোটিভেশনটা থাকে। আমরা জাস্ট লিখবো স্পিড অপটিমাইজ। ওকে, স্পিড অপটিমাইজ লিখলে দেখেন প্রায় 4000-এর মতো গিগ আমাদের এখানে শো করছে। প্রত্যেকটা $30, $35, $100 পর্যন্ত বাজেট হয়। কারণ একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় সেটাকে লোড নিতে যে সময়টা লাগে, এই সময়টা যাতে কম নেয়, আমরা দেখি না বিভিন্ন সাইটে যখন আমরা ভিজিট করি খুব ফাস্ট লোডিং হয়, আবার যদি এমন কিছু সাইট আছে যেগুলোতে হিউজ পরিমাণ লোড নেয়। তো এটার স্পিডের উপরে ডিপেন্ড করে স্পিডটা অপটিমাইজ করতে হয়। ওয়ার্ডপ্রেসে ইসেনশিয়াল কিছু প্লাগইন আছে বা আদার্স কিছু প্লাগইন আছে যেটা দিয়ে আপনাকে স্পিডটা অপটিমাইজ করা যাবে ওয়েবসাইটের। ওকে, এরপরে আসছে ফর্ম জিনিসটা কি? ফর্মের কাজটা বাইরের কাজগুলোতে বেশি লাগে, এছাড়াও অনেক ফর্ম আছে, যেমন চেকআউট ফর্ম আছে, তারপরে ডেটাবেস ফর্ম আছে। ডেটাবেস ফর্ম বলতে তারপরে মনে করেন যে লিস্টিং ফর্ম আছে। লিস্টিং ফর্ম বলতে মনে করেন যে আপনারা আমাদের এখানে যখন রেজিস্ট্রেশন করছিলেন তখন একটা ফর্ম পূরণ করছেন, তাই না? সো এটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, বা মনে করেন বুট ক্যাম্প ফর্ম। এটার উপরে বিভিন্ন টাইপের ফর্ম থাকে, ফর্মটা আপনাকে শিখতে হবে। এরপরে এসেনশিয়াল প্লাগইন হিসেবে আপনাকে শিখতে হবে সিকিউরিটি। কারণ আমরা একটু আগে বললাম, যখন প্রথম ধাপটা যখন আমরা আসি তখন বলছিলাম যে নিউ ইয়র্কের 2টা সাইট 5টা সাইটের মধ্যে 2টা সাইট হ্যাক হয়ে গেছে, তাই না? বললাম না? তো ওই 5টা সাইট হ্যাক হয়েছে কেন? কারণ তখন আমি ওদের সাইটে সিকিউরিটি দিই নাই। না দেওয়ার কারণ আছে, কারণ তারা সেই পরিমাণ বাজেট ছিল না বলে আমি সেটা দিই নাই। বাট সিকিউরিটিটা জানা লাগবে, যদি মনে করেন সাইটটা হ্যাক হয় সেক্ষেত্রে আপনি যাতে সেটাকে রিকভার করে দিতে পারেন এই জন্য, এবং সাইটটাকে প্রোটেক্ট করতে পারেন এই জন্য আপনাকে সিকিউরিটি বিষয়টা আপনাকে শিখতে হবে, এসেনশিয়াল প্লাগইন। তাহলে আমরা যখন বেসিকটা শিখে ফেললাম, বেসিক বলতে আমরা যখন কমার্স বা যে কোনো কিছুর উপরে একটা মাস্টার করে ফেললাম,
থিমের ডিজাইন শেখার পরে আমরা যখন কমার্স বা লার্নিং ম্যানেজমেন্ট বা ল্যান্ডিং পেজ বা মনে করেন সেলস ফানেলের উপরে আমি একটা মিস্ট্রি করলাম, এরপরে আমরা এই অপশানগুলো শিখব, ঠিক আছে। এরপরে লেভেল 5-এ যদি আমরা যাই, লেভেল 5-এ দেখেন পারফরমেন্স অ্যান্ড সিকিউরিটি, এই জিনিসগুলো আমরা পরে শিখব। 5 নম্বরে কেন রাখছি, এর আগে আমরা যেহেতু বলছি ডোমেন হোস্টিংয়ের কথা, ওইখানে আমরা অতটা বলি নাই, বাট এখন এটা নিয়ে আসছি কারণ হচ্ছে SSL সার্টিফিকেট। আমাদের SSL সার্টিফিকেটটা কী বা এই জিনিসটা কি আমরা অনেকেই জানি না। আমরা কিছু কিছু সাইটে যখন ভিজিট করি তখন দেখবেন ওইখানে যারা পিসি দিয়ে ভিজিট করেন দেখবেন যে কর্নারে নট সিকিউর লেখা থাকে এবং কিছু কিছু সাইটে লক হয়ে থাকে, একটা লক চিহ্ন থাকে, এই যে এরকম তালা চিহ্নের মতো একটা লক চিহ্ন থাকে, তাই না। এই লক চিহ্নটা থাকার মানে হচ্ছে আপনার ওই সাইডে SSL আছে এবং ওর সাইডে যে ডেটাগুলো এগুলো সিকিউর মোডে আছে, সিকিউর কানেকশানের মধ্যে আছে, এবং যেটা নট সিকিউর থাকে ওর ডেটাবেজের বা ওর ডেটাবেসটা একদম ফুললি ওপেন থাকে, সবাই দেখতে পাই। সো SSL সার্টিফিকেটটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন ডোমেন হোস্টিং মানে ওই জিনিসগুলো নিয়ে শেখার পরে আপনি যখন ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাবেন, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমার এখানে SSL নাই, ইনস্টল করে দেন। সো আপনাকে এই জিনিসগুলো একটু করে লার্ন করা লাগবে। ইউটিউব থেকে আপনি জাস্ট বেসিক একটু শিখলেই এটা লার্ন করতে পারবেন, খুব বেশি আহামরি কিছু না। এরপরে হচ্ছে ক্যাশ ইমপ্লিমেন্টেশন, এই জিনিসটা হচ্ছে স্পিড আপ পেজ লোডিং টাইম, যেটা আমরা একটু আগেই বললাম। ইমেজ অপটিমাইজেশনটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের একটা বিষয়, বাট এটাকে আবার আলাদাভাবে ধরা হয়। রিজন হচ্ছে একটা, এটা রিজন হচ্ছে যে মনে করেন আপনি যখন একটা সাইটের স্পিড অপটিমাইজ করলেন, করার পরেও দেখছেন যে ওই সাইটটার স্পিডটা আপ হচ্ছে না, বাড়ছে না, বা লোডিং টাইমটা অনেক বেশি থেকে যাচ্ছে, অনেক টাইম ধরে লোড নিচ্ছে, তারপরে সাইটটা ভিজিট হচ্ছে। তখন দেখা যায় যে ওই সাইটে অনেকগুলো ইমেজ আপলোড করে রাখছে, তখন আমাদেরকে ইমেজ অপটিমাইজেশন বিষয়গুলোকে দেখতে হয় জাস্ট পারফরমেন্সটা বাড়ানোর জন্য। লাস্টলি সিকিউরিটি প্লাগইন সম্পর্কে আপনাকে ভালো পরিমাণ একটা মানে জ্ঞান নিতে হবে। সিকিউরিটি প্লাগইনের মধ্যে অনেক আছে, আইথিম সিকিউরিটি, তারপরে ওয়ার্ডপ্রেস, তারপরে WPS হাইড লগ ইন, হেডার সিকিউরিটি, এরকম অনেকগুলো প্লাগইন আছে সিকিউরিটির। এইগুলো নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। এইগুলো কিন্তু কেউ আপনাকে কমপ্লিট কোনোভাবেই দিবে না, কোনো জায়গাতে আপনাকে কমপ্লিটভাবে শেখাবে না, আপনাকে জাস্ট একটা আইডিয়া দিয়ে যাবে। সো আপনাকে এগুলো বেসিকভাবে থেকে আইডিয়া নিয়ে আপনাকে এগুলোকে দেখতে হবে এই বিষয়গুলো, ওকে। এরপরে লেভেল 6-এ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এসইও অ্যান্ড ব্লগিং। এই জিনিসটা আমাদের এখন একটা ইন্টারেস্টিং টপিক। আমরা এতক্ষণ ধরে যে আমাদের লেভেলগুলো 5 পর্যন্ত আসলাম, লেভেল 6, লেভেল 7, এই দুইটা হচ্ছে আমাদের মেইন টপিক। এখন এসইও অ্যান্ড ব্লগিং, মনে করেন আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এসইওটা শিখে নিজেই ব্লগিং স্টার্ট করতে পারেন। এই দুইটা করলে কোন কোন জায়গায় আপনার প্রফিট হবে, মনে করেন প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস শিখছেন, এরপরে আপনি এসইও শিখছেন। এসইও যখন শিখবেন তখন আপনি যখন কোনো ক্লায়েন্ট আপনাকে ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে বলবে যে আমার সাইটটা এসইও করে দেন, তখন আপনি তার সাইটটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এসইওর জন্য। সো আপনার প্রথমে ওয়ার্ডপ্রেসের যেহেতু জ্ঞান আছে বা আপনি জানেন, সো এসইওর ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ একটা পজিটিভ এনার্জি চলে আসবে আপনার ভিতরে, যে না আমি এই জায়গাটা পারবো, আমি এই বিষয়টা জানি, কোন জায়গায় কী আছে বা কোন জায়গায় কোড আছে, কোন জায়গায় কী আছে বা কোন জায়গায় পোস্ট, কোন জায়গায় প্রোডাক্ট, কোন জায়গায় তার কন্টেন্টগুলো পুশ করা লাগবে, সব কিছু আপনি জানবেন। সেটা অন পেজ হোক, এটা আপনি করতে পারবেন, বা অফ পেজ হোক বা টেকনিক্যাল হোক, আপনি এটা করতে পারবেন। এই ছাড়াও আপনি যদি মনে করেন আমি কোনো ক্লায়েন্টের কাজ করব না, আমি জাস্ট ব্লগিং করব, যেমন আমরা যদি একটু দেখি, আমার একটা সাইট আছে flfaisal.com, এই সাইটটাতে আমি পার্সোনালভাবে ব্লগিং করি, বিভিন্ন টাইপের লেখালেখি করি, যখন সুবিধা হয় তখন আমি আর কি এখানে লিখি। সো এখানে আমি অতটা এসইও করি না, কারণ আমি এসইও অতটা জানি না, বাট আমি এখানে লেখালেখি করার চেষ্টা করি। এখান থেকে আমার কিছু রিচ আসে এবং এখান থেকে আমার কিছু ক্লায়েন্ট আসে। সো যার যেটা দরকার, কেউ দেখা যায় ব্লগিং থেকে আর্নিং করতে চান, কেউ দেখা যায় ব্লগিং থেকে ক্লায়েন্ট চান। সো যার যেটা সুবিধা সে সেটা করতে পারবেন এই ওয়ার্ডপ্রেসের পর যদি এসইও জিনিসটা লার্ন করেন, ওকে। আচ্ছা, এরপরে এসইও প্লাগইনগুলো অনেক আছে। আমরা বেসিক হিসেবে জানি র্যাঙ্ক ম্যাথ এবং আরেকটা জানি কি ইউএসটি এসইও। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই দুইটা খুব ভালো কাজে দেয়, বাট এই ছাড়াও এসইওর আরও অনেক কিছু বিষয় আছে, যেমন আদার্স টুল হিসেবে সেমরাশ, তারপরে এআই হিসেবে আছে চ্যাট জিপিটি যেটা কন্টেন্টে কাজে দেয়, তারপরে ডিপসিক,
জেনারেটিভ এআই এরকম অনেক আছে। তারপরে মনে করেন যে এখন ইমেজ জেনারেটের জন্য লিওনার্দো, এরকম মিড জার্নি, এরকম বিষয়গুলোকে আপনাকে শিখতে হবে। মানে এসইওটাকে আপনাকে ইমপ্রুভ করার জন্য আর কি। কারণ একটা এসইও করতে গেলে আপনাকে ব্যাকলিঙ্ক জানতে হবে, যেটার জন্য সেমরাস বা আদার্স টুলসগুলো আপনাকে একটু শিখতে হবে। আচ্ছা, এরপরে এই যে প্রত্যেকটা একটা এসইও করলাম, অন পেজ ব্লগ রাইট করলাম, এসইওর প্লাগইনগুলো জানলাম বা দেখলাম, লাস্টলি আমাদেরকে গুগলে এটাকে সাবমিট করতে হবে। কারণ আপনি যদি গুগলে সাবমিট না করেন তাহলে আপনার সাইটটাকে র্যাঙ্কিং বা এঙ্গেজমেন্টটা আসবে না, আপনার কন্টেন্টটা গুগলে শো করবে না, আপনার ভিজিটর আসবে না। এখন আপনার এটা যদি ভিজিটরই না আসে তাহলে কিন্তু হবে না। আমি যদি দেখাই যে মনে করেন কোনো সাইটটাকে গুগলে সাবমিট করা আছে কি না, এটা কীভাবে চেক করবেন, এটা আমি যদি একটু দেখাই, আমি এখানে দেখেন আমার সাইটের আগা দিকে, আমার সাইটের লিঙ্কের আগা দিকে, মানে আমার flfaisal.com এর সামনে শুধু জাস্ট আমি সাইট ক্লোন দিলাম, তারপরে এন্টার দিচ্ছি। দেখেন আমার সাইটটাকে গুগলে এন্টার করা আছে, এই জন্য আমার এখানে দেখাচ্ছে কোন কোন পেজটা আমার হয়ে আছে এখানে গুগলে, কোন কোন পেজগুলো আমার গুগলে সাবমিট হয়ে আছে। হ্যাঁ, যদি এটা না করা থাকতো তাহলে আমার এগুলো দেখাইতো না। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইনকামের একটা সোর্স পাইলাম। আপনি ওয়ার্ডপ্রেসের পরে এসইও শিখে ব্লগিং করতে পারেন। আমাদের লেভেল 6-এ আছে ফ্রিল্যান্সিং সাকসেস। তো আমরা আগের যে 6 নাম্বার লেভেল বাদ দিয়ে প্রথমের 5টা যদি লেভেল কমপ্লিট করতে পারি, আমরা এরপরে একটা সুন্দর করে পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করব। এবং পোর্টফোলিওতে আপনার বেস্ট ওয়ার্কগুলার অ্যাটাচ পোটেনশিয়াল, মানে যদি আপনার যদি থাকে ক্লায়েন্টগুলো, সেগুলো অ্যাটাচ করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনার বেসিক প্রজেক্টগুলা যেগুলো আপনি আপনার ডোমেন হোস্টিংয়ে করবেন সেগুলো শোকেস করতে পারেন। বাট এই প্রথম অপরচুনিটিটাই আমরা কি করি, প্রথম অবস্থাতেই ভুল করি। আমরা পোর্টফোলিও ছাড়াই ফ্রিল্যান্সিংয়ে ঢুকে যাই ফাইবার, আপওয়ার্কে। বাট আমরা এটা বুঝতে চাই না যে পোর্টফোলিও যদি থাকে আপনার ফাইবার, আপওয়ার্ক না থাকলেও চলবে, আপনার যদি পোর্টফোলিওটা থাকে। ওকে, কারণ আপনার আইডেন্টিটি হচ্ছে আপনার পোর্টফোলিও। একজন ওয়েব ডিজাইনার, আপনি যদি ওয়েব ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপার হন, আপনার মেন টার্গেটই হচ্ছে আপনার পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও যদি না থাকে তাহলে আপনার কোনো আইডেন্টিটি থাকবে না। কারণ একজন ভিডিও এডিটরের অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকে, একজন গ্রাফিক্স ডিজাইনারের বিহেন্স থাকে, তারপরে মনে করেন যারা কি করে ডিজিটাল মার্কেটিং করে, ওদের ফেসবুক পেজে বিভিন্ন টাইপের অ্যাডের ক্যাম্পেইনের স্ক্রিনশট থাকে বা এই বিষয়গুলো থাকে, বা তারা রেজাল্টগুলো দেখাইতে পারে। সো আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনার আইডেন্টিটি থাকলো না। এটা আমাদের প্রথম অবস্থায় করতে হবে। এরপরে আপনি ফাইবার অথবা আপওয়ার্ক প্রোফাইলটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। কীভাবে? এটার জন্য বিভিন্ন টাইপের টিপস নিতে পারেন আপনি ইউটিউব থেকে, চ্যাটজিপিটি থেকে। এছাড়া আপনি আপওয়ার্কে কীভাবে কভার লেটার লিখবেন, এটার জন্য কীভাবে চ্যাটজিপিটির হেল্প নেবেন। এছাড়া আরও অনেক বিষয় আছে, এটাকে আপনাকে গ্রো করা লাগবে। এখন আপনার যখন এটা গ্রো হবে, মানে ক্লায়েন্টের কাছে এঙ্গেজিং হয়ে যাবে, তখন আপনার ক্লায়েন্টের কমিউনিকেশান বিষয়টা শিখতে হবে। কারণ আপনি যদি ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে না পারেন তাহলে আপনি কোনোভাবেই কাজ নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে প্রথম। কারণ আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলবেন, ও কী চায়, ওর কথার মাঝেই আপনাকে বুঝতে হবে। রিসেন্টলি আমার একটা আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে, এটা মানে হলিউডের ওই জায়গা থেকে একটা ক্লায়েন্ট আসছে। সে আমাকে জাস্ট বলছে একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, আমাকে বলছে যে এরকম আমার একটা ই কমার্স ওয়েবসাইট দরকার। বলছে ঠিক আছে, আপনার কী টাইপের দরকার বা আপনি কী প্রোডাক্ট সেল করবেন। আমি জাস্ট এইটুকু তার থেকে শুনছি, এবং শোনার পরে আমি তাকে বলছি ঠিক আছে, আপনার প্রসেসটা এরকমভাবে আপনার ওয়েবসাইটে ডিজাইন হবে, আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড হবে, এরপরে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবে। ওর সাইকোলজি যখন বুঝে গেছি, কারণ ও কী নেবে, ই কমার্স সাইট, তাহলে ওর সাইকোলজি একটাই যে ওর প্রোডাক্ট বিক্রি করবে। তাহলে ওই জিনিসটা যখন আমি তাকে বলছি, তখন সে আমাকে একটা জিনিস অফার করছে যে ঠিক আছে, তাহলে তুমি আমার ওয়েবসাইটটা করে দাও, সেই সাথে তুমি আমার বিজনেস মানে প্রফিট শেয়ারেবল পার্টনার হিসেবে থাকবা। রিসেন্টলি আর কি, এই আজকে 4 দিন হলো আর কি। সো আমি তার কাজটা করতেছি। আপনি যদি তার সাইকোলজি বুঝতে পারেন, সো আপনি এটা অটোমেটিক্যালি আপনার স্ট্রং একটা রিলেশনশিপ তৈরি করে ফেলতে পারবেন। যদি আপনি তাকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে এটা অবশ্যই হয়ে যাবে। এরপরে যখন আপনি কমিউনিকেশান হয়ে যাবে, এরপরে আপনার যে প্রাইস অ্যান্ড সার্ভিস, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম অবস্থায় আপনাকে মাথায় রাখতে হবে আপনার পোর্টফোলিওটাকে ভারী করা দরকার। পোর্টফোলিও ভারী বলতে
আপনার পোর্টফোলিও যখন থাকবে নতুন অবস্থায়, তখন তো আপনার নিজস্ব আপনি যে কাজগুলো করছেন সেগুলোকেই শোকেস করে রাখবেন, বাট আপনি এটাকে আস্তে 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 করে ক্লায়েন্টের প্রজেক্টগুলোকে শোকেস করাবেন। এতে করে কি হবে, আপনার যে কাজগুলা মানুষ যখন দেখতে যাবে না এটা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারবে বা মানুষ বুঝতে পারবে যে না আপনি অরিজিনালেই কাজ করতেছেন। তো এই জন্য প্রথম অবস্থায় সার্ভিস চার্জ কম নেন, প্রাইসটা কম রাখেন, বাট সার্ভিসটা বেশি দেন। এরপরে আস্তে আস্তে আপনার যখন পোর্টফোলিওটা ভারী হবে, আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে, তখন আপনি সুন্দর করে আপনার সার্ভিস চার্জটা বাড়ান। তখন আপনি প্রাইসিং থেকে সার্ভিস না, সার্ভিস থেকে প্রাইসিংয়ে যাবেন। সার্ভিস চার্জের মানে সার্ভিস যখন বেশি হবে তখন আপনি প্রাইসিং বেশি করবেন। প্রথমে যখন প্রাইসিং কমাবেন তখন সার্ভিস বাড়বে। এই দুইটার সাথে দুইটা কমিউনিকেবল বা দুইটার সাথে দুইটা কানেকশন আছে, ঠিক আছে। এখন লাস্টলি আমরা বোনাস হিসেবে ওয়ার্ডপ্রেসের সাথে এআই এর টুলস শিখতে পারি কিনা। আমরা তো ফ্রিল্যান্সিং করবো, বাট ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি যাতে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন এআই টুলস দিয়ে মনে করেন কন্টেন্ট জেনারেশন, ডিজাইন ইন্সপিরেশন, তারপরে মনে করেন অটোমেশন। আমি এই এআই টুলসগুলো কেন বললাম, আমি লাস্ট কিছুদিন যাবত আমার ইউটিউব চ্যানেলে, ছোট্ট একটা চ্যানেল আমি যদি একটু দেখাই ভিডিওসগুলো, লাস্ট 1 মাসে আমি যে ভিডিওগুলো আপলোড করছি, লাস্ট 1 মাস বলতে এই ভিডিও থেকে লাস্ট এই ভিডিও পর্যন্ত আমার সম্পূর্ণটাই চ্যাটজিপিটি, ডিপসিক, এরকম আরও অনেক এআই আছে যেগুলোর থেকে আইডিয়া নেয়। এই যে দেখেন, কোনো প্লাগইন ছাড়াই আমি একটা অ্যাড টু কার্ট বাটনকে রিমুভ করছি চ্যাটজিপিটির মাধ্যমে। এছাড়া ডেলিভারি চার্জ কীভাবে আগে নেবেন, প্রোডাক্ট, একটা ই কমার্স প্রোডাক্ট পেজে কীভাবে, এই যে এরকম আমি একটু যদি দেখাই ক্লায়েন্টের প্রোডাক্টটা চিনাটাউন স্টোর, আমি যদি একটা প্রোডাক্টে যাই, মনে করেন এই প্রোডাক্টে গেলাম, দেখেন এখানে অর্ডার নাও বাটন, এটা কিন্তু কোনো প্লাগইন দিয়ে অ্যাড করতে গেলে অনেক টাইম লাগে, এটা কিন্তু স্টিকি হয়ে থাকছে। তো এই বাটনটা কীভাবে অ্যাড করতে হয়, এরকম আরও অনেক যে বিষয়গুলো আছে সম্পূর্ণটাই আমার এআই থেকে নেয়া। এছাড়া আমার এই যে লাস্ট যে ভিডিওটা কমার্সের ফেক অর্ডার, এই জিনিসটা আমি দেখলাম অনেকেই প্লাগইন আকারে হিউজ টাকায় সেল করতেছে। সো এটা আমি বিভিন্ন এআইয়ের হেল্প নিয়ে আমি এটাকে বানাইছি, বা এটা আমি ফ্রিতেই দেখাইছি আর কি। সো এআইয়ের জিনিসগুলো আপনাকে ইন্টিগ্রেট করতে হবে আপনার যদি ক্যারিয়ারটাকে বর্তমান সময় একটু ডেভেলপ করতে চান। এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক রোড ম্যাপ। আমরা যদি জাস্ট একটু প্রথমেই চলে যাই লেভেল 1-এ, আমরা প্রথমেই ফাউন্ডেশনটা বুঝবো ওয়ার্ডপ্রেসের, এরপরে থিম অ্যান্ড প্লাগইন বা থিম অ্যান্ড ডিজাইনটা শিখবো, এরপরে বিভিন্ন ইয়ার উপরে আপনি মাস্টারিং করবেন, সেটা হোক কমার্স, সেটা হোক এলএমএস, সেটা ল্যান্ডিং পেজ, অথবা আপনি মনে করেন বিভিন্ন ডিজাইনের উপরে মাস্টার করতে পারেন, যে কোনো ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা, আপনার যেটাতে সুবিধা মনে হয় যে আমি ডিজাইনের উপরে একটা ফুল করবো, আমি সব কাজ ডিজাইনের উপরে আমার বেশি এক্সপিরিয়েন্স থাকবে, সেটাও করতে পারেন। এরপরে আমরা শিখবো এসেনশিয়াল কিছু প্লাগইন, এসইও, ব্যাকআপ, স্পিড, ফর্ম, সিকিউরিটি। এরপরে আমরা লেভেল 5-এ শিখবো মনে করেন বিভিন্ন পারফরমেন্সের বিষয়ে। লেভেল 6-এ আমরা শিখবো ইনকামের একটা সোর্স, এবং লাস্টলি আমরা ফ্রিল্যান্সিংয়ের সোর্স। এই 7টা সেকশন। এরপরে আমরা চলে যাবো এর দিকে যদি মুভ করতে পারি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সো এটাই ছিল আমাদের বেসিক আজকের ফাউন্ডেশন বা বেসিক রোড ম্যাপ। সবাইকে থ্যাংক ইউ। এখন আমরা রেকর্ডটা স্টপ করে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব ইনশাল্লাহ। ওকে, আপনাদের কোয়েশ্চেনগুলো একটা একটা করে করতে পারেন, আমরা একটু একটা ভাই শোনা যাচ্ছে আমার কথা?